সালামু আলাইকুম। আমাদের এখন যে চ্যাপ্টার বা যে সেশনগুলো মূলত হবে সেগুলো হবে ডাকসুকে কেন্দ্র করে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে নির্বাচন সামনে আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিশেষ আয়োজন থাকছে এবং এই বিশেষ আয়োজনে ডাকসুতে যারা প্রার্থী হতে চায়, তার মানে ডাকসু নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে যারা ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, আমরা তাদেরকে ক্রমান্বয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং ডাকসু নিয়ে তাদের চিন্তাভাবনা কি, বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের চিন্তাভাবনা কি, শিক্ষার্থী হিসেবে তারা কিভাবে বিশ্ববিদ্যালয়কে দেখেছে এবং ডাকসুকে দেখছে। ডাকসু নিয়ে এর আগেই বা তাদের চিন্তাভাবনা কি ছিল, বিশ্ববিদ্যালয়ের জীবনটা তারা কিভাবে কাটিয়েছে, সমস্যাগুলোকে তারা কিভাবে দেখেছে, এইসব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের আজকের পডকাস্টে আমাদের যে অতিথি আছেন মোহাম্মদ সাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী। আমরা দীর্ঘদিন থেকে মোহাম্মদ সাকিবের সাথে পরিচিত এবং তার যে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তার যে বিভিন্ন কাজ, বিভিন্ন সভা সেমিনারে তার অংশগ্রহণ এবং সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া যে বিপ্লব, যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সবারই নজর কেড়েছে। ডাকসু নির্বাচন নিয়েও আমরা দেখছি যে সাকিব বেশ সক্রিয় এবং আজকের এই পডকাস্টে আমরা সাকিবের সাথে কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। সাকিব, আমাদের এই যে ডাকসু নির্বাচন, মানে এই ডাকসু কথাটার সাথে তুমি প্রথম কবে পরিচিত হলে আসলে? আমি যখন স্কুলে এসএসসি পরীক্ষা দিই, তখন হচ্ছে ২০১৯ সালে। তখন এই ১ম ডাকসু নির্বাচন আমরা দেখি। বিপিন নূর ছিলেন, কিংবা অন্যান্য যারা ছিলেন, রাশেদ ভাইরা তখন ইলেকশন করে। ছাত্র অধিকার পরিষদেরই বেশ একটা সুনাম ছিল। তখন আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের পরপরই আমরা মূলত মানে স্কুলের গণ্ডি পেরিয়ে তখন হচ্ছে সবাই ন্যাশনাল ক্রাইসিস গুলোতে আস্তে, আস্তে খুব বেশি এনগেজড হচ্ছিলাম। তো ওই জায়গা থেকে ডাকসুর যে একটা ক্রেজ, শিক্ষার্থীদের যে একটা ছাত্র সংসদ নির্বাচন যে কিভাবে একটা জাতীয় রাজনীতিকে প্রভাবিত করে। তো ওই জিনিসটা খুব বেশি নজর কাড়ে এবং সত্যি বলতে আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে আগ্রহ, সেটা শুধুমাত্র এখানকার একাডেমিক এক্সিলেন্স এর জন্য না, আমার সর্বপ্রথম আগ্রহ ছিল এখানকার যে রাজনীতি, এখানকার যে ছাত্র সংসদ নির্বাচনগুলো ছিল, এখানকার যে অন্যান্য বিষয়গুলো ছিল, সবার একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই জিনিসটা আমাকে খুব বেশি এনগেজ করেছিল, কানেক্ট করেছিল, অ্যাট্রাক্ট করেছিল। তো পরবর্তীতে ডাকসুর সাথে আরো বেশি কানেক্টেড হয়ে যখন ইউনিভার্সিটিতে প্রবেশ করি, তো ১ম সপ্তাহে মূলত বিশ্ববিদ্যালয়ের সাথে আমার একটা এনগেজমেন্ট শুরু হয়। আ আমি ক্যাম্পাস লাইফের একেবারে 1 উইকের মধ্যে, উইদিন 1 উইক আমি রেজিস্টার বিল্ডিং আন্দোলন, আমাদের যে হাসনাত আব্দুল্লাহ ভাই, তার সাথে আমি ১ম দিন থেকে একেবারে শুরু থেকেই, এবং উনি অনশনে বসার আগ থেকে আমার সাথে যোগাযোগ করে আমরা একসাথেই ২ জন আরো কয়েকজন সহ আমরা এই অনশন কর্মসূচিতে শুরু করি। যদিও উনি একাই করেছিলেন। আমরা পিছনে ছিলাম সবাই বিভিন্ন ধরনের। তারপর প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছেলেরা এসে জড়ো হয়ে রাত বিরাতেও উনি অনশনে ছিলেন। তো ওই সময় থেকে মনে হয়েছে আসলে বিশ্ববিদ্যালয়ের একটা অবকাঠামোগত সংস্কার দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ব্যর্থতা রয়েছে, ছাত্র রাজনীতির যে ধরন রয়েছে, আমরা ছাত্র রাজনীতি বলতে যে ছাত্র লীগের রাজনীতিকে বুঝেছি, আমার মনে হয়েছে এটার একটা পরিবর্তন দরকার, সংস্কার দরকার। এবং যে আবাসন ব্যবস্থা ছিল, তখন যে হলের আবাসিক ব্যবস্থাটা ছিল, তো এটা খুব বেশি ব্যথিত করে আমাদেরকে। এবং রাজনীতি তো ছিলই, একাডেমিক পরিবেশও রাজনীতি প্রভাবিত করেছে। তো তখন থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু, ছাত্র সংসদ নির্বাচন, এগুলোর সাথে পরিচিত হওয়া, এখনো আছি এগুলোর মধ্যেই। আসলে ডাকসু নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক যে বিষয় সেগুলো আমরা দূরে রাখি। যদি তুমি বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী, মানে ডাকসুর পদপ্রার্থী হওয়ার আগে বা রাজনৈতিক পরিচয়ের আগে তো একজন শিক্ষার্থী পরিচয়টা ওটা মুখ্য। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিও শিক্ষার্থী ছিলাম, তুমিও এখন শিক্ষার্থী আছো। মোটা দাগে আসলে বিশ্ববিদ্যালয়ের ঠিক অনেকগুলো সমস্যার কথাই তুমি তুলেছো। তারপরে যদি আবারও জিজ্ঞেস করি, ঠিক কোন সমস্যাগুলো তোমার কাছে সবচেয়ে বেশি আ মানে প্রতিবন্ধকতা মনে হয়েছে শিক্ষার্থীদের বিশ্বমানের পড়াশোনার ক্ষেত্রে? হ্যাঁ, ছাত্রলীগের সময় থেকে একটা বিশ্বমানের পড়াশোনা করার জন্য আগে বিশ্বমানের যে ইনসেনটিভস গুলো দরকার, ইকোসিস্টেমটা দরকার, এনভায়রনমেন্টটা, আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সে সবকিছু দিতে এখনো পরিপূর্ণভাবে সফল হয়নি। মোটামুটি অনেকগুলো লিমিটেশনস তার রয়েছে এবং অনেক সদিচ্ছার অভাব রয়েছে। তো ছাত্রলীগের সময় থেকে আমরা দেখেছি আবাসন সংকট সবচেয়ে বড় সমস্যা ছিল। তো আমরা ৫ই আগস্টের পরে আজকে ১ বছর হয়ে গেল, আমরা নতুন কোনো ভবন কিংবা অন্য কোনো
আচ্ছা, আমি এটা ইন্টারাপ্ট করতে চাই। সেটা হচ্ছে মানলাম যে ছাত্রলীগ যখন ছিল তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাব ছিল। তো এখন তো ছাত্রলীগ চলে গেছে আরো ১ বছর হয়ে গেছে। ১ বছর পরে এসেও কি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাব আছে? জি, আমি এক্সাক্টলি ওই পয়েন্টেই বলতেছিলাম। আসলে শিক্ষার্থীদের সমস্যা বলতে আমরা যেই মোটা দাগে যেগুলো সমস্যাকে বুঝি সেটা হচ্ছে এই যে আমরা দেখেন আমাদের ছেলেদের জন্য কিন্তু ১৩টি হল থাকলেও মেয়েদের জন্য যে ৫টি হল রয়েছে সেখানে তাদের পর্যাপ্ত কিন্তু আবাসনের ব্যবস্থা এখনো হয়ে ওঠেনি এবং যে কয়জন থাকে তারাও খুবই করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আমরা দেখেছি বেশিরভাগ হলেই ডাবলিং থেকে শুরু করে তারপর হচ্ছে অনেকগুলো নতুন বেডিং সিস্টেম তাদের মধ্যে মানে রাখা হচ্ছে। গণরুম ব্যবস্থা ছিল। এক রুমে অনেকের থাকতে বাধ্য করা হচ্ছে। তো এগুলো একটা সবচেয়ে বড় সমস্যা। এটা আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সদিচ্ছার অভাব থাকুক কিংবা তাদের প্রশাসনিক ব্যর্থতা থাকুক, সবকিছু সম্মিলিত ফলাফল স্বরূপই তাদের এই ব্যর্থতাকে আমরা দেখি। দ্বিতীয়ত হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে অবকাঠামোগত একটা ইকোসিস্টেম দরকার ছিল, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে একটা হায়ার স্টাডিজের জন্য বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে থেকে তাদেরকে গ্রুমিংটা করা হয়। তো আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে সেরকম কোনো ধরনের প্রসেস কিংবা কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিপার্টমেন্ট কিংবা হল ভিত্তিক কখনো নেওয়া হয় নাই। আপনি ইউনিভার্সিটির পরে যে আপনি ক্যারিয়ার নিয়ে কোনো ধরনের চিন্তা করবেন, আমি যদি আমার ডিপার্টমেন্টের কথাই ধরি না, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে তো ক্যারিয়ার ক্লাব আছে হ্যাঁ। বা কুইজ আমরা দেখি কুইজ সোসাইটি আছে। কিন্তু এই ক্লাবগুলো আসলে কাজ করে। এগুলো তো প্রাইভেটলি কাজ করতেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একটা শিক্ষার্থীকে তার বিশ্বমানের শিক্ষার্থী হিসেবে তৈরি করা, এই কাজটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই অন্তর্ভুক্ত এটা মধ্যে পড়ে। তো ওই জায়গা থেকে মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে এটা পরবর্তী ক্যারিয়ার কি হবে, পরবর্তীতে তার ডিপার্টমেন্টকে সে কিভাবে ক্যারিয়ারের সাথে কানেক্ট করবে এবং তার যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে তার সাথে যে চাকরির বাজারে সে কিভাবে ঢুকবে, তার ভবিষ্যৎ গবেষণা হোক, সেটা হায়ার স্টাডিজের জন্য হোক। আমাদের দেখবেন আপনারা অনেকেই ক্লাবিং করে, ক্লাবিং ক্যারিয়ার ক্লাব আছে, অনেক ক্লাব আছে, কিন্তু তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক বেশি আগ্রহ থাকা সত্ত্বেও অনেক জানার সীমাবদ্ধতা কিন্তু আছে। হায়ার স্টাডিজের কিভাবে যেতে হয়, কিভাবে তারা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে এপ্লাই করবে, কিভাবে হচ্ছে তার ডিপার্টমেন্টের পড়াশোনাকে তার চাকরির কাজে ইউটিলাইজ করবে। তো এই জিনিসগুলো আমি মনে করি এখনো একটা ব্যর্থতা রয়ে গেছে। পাশাপাশি প্রশাসনিক যে একটা মানদাতার আমলের প্রশাসন আমরা দেখেছি, সেই রেজিস্টার বিল্ডিং এর আন্দোলন থেকে শুরু করে এখনো আমাদের ভর্তি কার্যক্রম অনেক কিছুই অফলাইনে গিয়ে করতে হয়। রেজিস্টার বিল্ডিং এর সেবা নিয়ে অনেক বেশি প্রশ্নবিদ্ধ আমরা। তারপর হচ্ছে সার্টিফিকেট তুলতে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হয়। আচ্ছা, তো এই হ্যাঁ। তুমি যেগুলো বলছো এই সবই তো আসলে সমস্যা। আমরা জানি, আমি যখন পড়াশোনা করে এসেছি আজ থেকে আরো ১০ বছর আগে, তখন আমরা দেখেছি যে একই ধরনের সমস্যা। তুমি এখন বলছো রেজিস্টার বিল্ডিং এর কথা বা আধুনিকায়নের কথা বা অন্যান্য সমস্যাগুলোর কথা। তো আসলে আমরা সবাই সমস্যার কথা বলছি। তো আসলে সমাধানের কথা কে বলবে বা সমাধানটা আসলে কিভাবে আসবে? মানে তুমি ডাকসুর মাধ্যমে এটা আসলে ঠিক কিভাবে সমাধান হওয়া সম্ভব? এখান থেকে অনেকগুলো সংস্কার প্রস্তাবনা আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু এই ডাকসুর সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে। যেমন কি যে অন্যান্য মেয়েদের জন্য বিশেষ করে যে আবাসন সংকট নিয়ে কথা বলে আমরা শুরু থেকে নারী বিষয়ক একটা সম্পাদকের কথা বলেছি, যেটা এখানে বাস্তবায়ন হয়নি। তো আমরা এই ডাকসুর মাধ্যমে আমরা যেটা চাই মূলত সেটা হচ্ছে শিক্ষার্থীদের বয়সগুলো আমরা বলতেছি একটা প্রশাসন যাচ্ছে, একটা প্রশাসন আসতেছে। ১০ বছর আগে আপনি যে ক্যাম্পাস দেখেছেন, যে প্রশাসনিক ব্যর্থতাগুলো দেখেছেন, সেগুলো এখনো আছে। সে পরিবর্তনের ধারাটা তখনই হবে যখন শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষাগুলোকে সে প্রশাসনের কাছে শক্তভাবে তুলে ধরবে। ওই শক্তভাবে তুলে ধরার জন্য তো আপনি প্রতি বছর ক্যাম্পাসে কখনো ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেন না। আপনার শিক্ষার্থীদের বয়সকে তো প্রশাসন পর্যন্ত কেউ শক্তভাবে বলে না আমার এটা লাগবে, আমার শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে হবে। এটা আমরা বলতেছি, কিন্তু প্রশাসনিক সহজ মানে একটা কলিগ সিস্টেমে তো কেউ ঢুকে নাই। প্রশাসনের যে পলিসি মেকিং এ তো আমাদের কখনো ছাত্ররা অংশগ্রহণ করতে পারে না। আমরা দেখি সিনেটের যে সদস্যগুলো হয়েছে সেগুলো ছিল ছাত্রলীগের দ্বারা একটা নমিনেটেড ব্যক্তি। তো এই যে ছাত্র প্রতিনিধিরা যখন আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পলিসির সাথে একেবারে কানেক্টেড হবে, তারা যখন এগুলোতে পলিসি মেকিং অংশ নেবে, তখন তারা অবশ্যই শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষাগুলো, সেটা আবাসিক সংকট হোক, নারীদের আবাসন সংকট হোক, সেটা হচ্ছে মোরাল যে পুলিশিংটা আমাদের মেয়েদেরকে নিয়ে করা হচ্ছে, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, অনলাইন সাইবার বুলিং এর শিকার হচ্ছে মেয়েরা। তারপর আমাদের কলা ভবনে যে কোনো ওয়াশরুম নাই, আমাদের স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা নাই হলগুলোতে। তো এই যে এই সমস্যাগুলোকে আপনি হয়তোবা ফেসবুকে পোস্ট দিচ্ছেন কিংবা হচ্ছে কথা বলতেছেন, আপনার কথাগুলোকে পলিসি মেকিং এ কে নিয়ে যাবে? তো পলিসি মেকিং এ নিয়ে যেতে পারে আমি মনে করি আপনার যখন যোগ্য ছাত্র প্রতিনিধি থাকবে, আপনার সরাসরি ভোটে নির্বাচিত যখন প্রতিনিধি থাকবে, সে যখন প্রশাসনের প্রত্যেকটা পলিসিতে যখন সে অংশগ্রহণ করবে, আমি মনে করি তার
শিক্ষার্থীদের প্রত্যেকটা আকাঙ্ক্ষাকে সে মাথায় রেখে ওখানে সে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করবে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় ছাত্র সংসদ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে শিক্ষার্থীদের অধিকার রক্ষায়। পাশাপাশি যে সংকটগুলো সবসময় আমাদের আশেপাশে রয়েছে সেগুলো দূরীভূতকরণের মধ্যেও আমাদের এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রতিনিধি হবেন তারা অবশ্যই এগুলো মাথায় রেখে কাজ করবে। আচ্ছা, অতীতে আমরা দেখেছি যে যখনই ডাকসু নির্বাচন হয়েছে বা ডাকসুতে যারা ভিপি জিএস এজিএস হয়েছে বা অন্যান্য সম্পাদকও যারা হয়েছে, তারা আসলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির চেয়ে মানে শিক্ষার্থী বান্ধব রাজনীতির চেয়ে বেশি জাতীয় রাজনীতির দিকে তাদের মনোযোগটা বেশি ছিল। আসলে বিষয়টা কি হওয়া উচিত? মানে ডাকসুর কাজটা আসলে মূলত কি? মানে তাদেরকে আসলে শিক্ষার্থীদের নিয়ে মূলত কাজ হওয়া উচিত, নাকি জাতীয় রাজনীতিতে তারা নিজেদের নামের আগে বিপি লাগাবে, হ্যাঁ, বা জিএস লাগাবে, লাগায় তারপরে সেটা দিয়ে জাতীয় রাজনীতি তারা গেইন করার চেষ্টা করবে? কি হওয়া উচিত? এটা আসলে এটার সবকিছুই মূলত ওই যে ফেসিবাদী অবকাঠামো ছিল। আমরা রাজনীতিকে কিভাবে দেখেছি গত 16 বছরে, রাজনীতির সংজ্ঞায়ন কিভাবে করা হয়েছে, আমরা ছাত্র রাজনীতি যারা করেছি তারা কাদের কাছে দায়বদ্ধ ছিল? তারা কখনো ছাত্র রাজনীতি করেছে কারা? না, আমরা তো হ্যাঁ মানে ওই ওই ওর দায়বদ্ধ লাস্ট যে নির্বাচন, হ্যাঁ ওটার কথা তখন ওই কথাগুলো বলছি। তো ছাত্র রাজনীতির যখন পরিবেশটা যখন থাকে না, একটা স্থিতিশীল পরিবেশ যখন থাকে না, যখন তার দায়বদ্ধতা থাকে হচ্ছে কোন একটা বিশাল বড় মাদার পার্টির কাছে, যখন সেই সবকিছুই যখন গণভবন থেকে নিয়ন্ত্রিত হতো, যদি বা একজন দুইজন ছাত্র সংসদে ভিন্ন মতের ভিন্ন ধারার বিরোধী দলের একজন দুইজন ছিল, কিন্তু দেখা যাচ্ছে তার পুরা যে ছাত্র সংসদের বডিটা এবং যে প্রশাসনিক বডিটা বিসি প্রক্টর থেকে শুরু করে সবকিছু যখন একটা পার্টিকুলার ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পার্টিকুলার গভর্নমেন্ট কিংবা দলকে সার্ভ করে এরকম জায়গা থেকে যখন নমিনেটেড একটা ব্যক্তি হয়, সে কিন্তু তাকে সার্ভ করে, সে কোনো ছাত্রদেরকে সার্ভ করার মতো মেন্টালিটি তার থাকে না। একইভাবে রাজনীতিতেও আমরা দেখি ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরও তারা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতাগুলো ছিল, শিক্ষার্থীদের যে সংকটগুলো ছিল, সেগুলোকে প্রায়োরিটি না দিয়ে তারা জাতীয় রাজনীতি নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে যাওয়া, এটা আমি মনে করি এই যে শিক্ষার্থীদেরকে নিয়ে যে প্রশাসনিক কাঠামোগুলো ছিল সেগুলোর একটা ব্যর্থতা। তারপর হচ্ছে অস্থিতিশীল একটা পরিবেশ, সবসময় যে বিরোধী দলের কাউকে রাজনীতি করতে না দেওয়া, নিজের অন্য মতের কাউকে কোনো রাজনীতিতে সুযোগ না দেওয়া, এবং ক্যাম্পাসগুলোতে কখনো আমরা রাজনীতি করার তো সুযোগই ছিল না। অন্য ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া অন্য কেউ যে রাজনীতি করবে, শিক্ষার্থীদেরকে প্রতিনিধি হয়ে এসে যে হলে যাবে, এই সুযোগ কিন্তু কখনো কাউকে দেওয়া হয় না। আচ্ছা, আমরা কি শুধু ছাত্রলীগের উপরই দায় দিচ্ছি? মানে যদি ব্যাপারটা এমন হয়, আমি 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 যদি একটু ব্যাপারটা সহজ করার চেষ্টা করি বা সরলীকরণ করি, সেটা হচ্ছে যে আমাদের যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, সেটা ছাত্র শিবির হতে পারে, ছাত্র দল হতে পারে, বাকছাস হতে পারে, অথবা অন্য যতগুলো দলই আছে, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য যারাই আছে আর কি। তো যতগুলো দলই আছে সেখানকার যে প্যানেল আসবে বা সেখান থেকে যারা আসবে, সেখান থেকে যদি কেউ ভিপি হয়, জিএস হয়, এজিএস হয়, অথবা যে কোনো সম্পাদকই তারা হলো, তাহলে যখন ওই দলের যে রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের নেতা যদি বিশ্ববিদ্যালয়ে সফর করে, আমরা তো দেখবো যে নিঃসন্দেহে সেই ভিপি জিএস তো তাকে প্রোটোকল দিচ্ছে। মানে এইটা আসলে কতটুকু যৌক্তিক? আমরা ঠিক ওই লেজুর বৃত্তির যে বিষয়টা থাকে আর কি, সেটা তো দিব্যি চলমানই থাকবে। তাহলে যদি ওই রাজনৈতিক দল যদি শিক্ষার্থীদের মতের পক্ষে যায় না এমন কোনো বিষয় নিয়ে যদি ওই রাজনৈতিক দল কাজ করে, পার্লামেন্টে যদি ওই ধরনের কোনো কথা হয় যেটা শিক্ষার্থী বান্ধব না, তখন কি আসলে ওই দলের প্যানেল থেকে নির্বাচিত কোনো ভিপি বা জিএস বা এজিএস অথবা যে কোনো সম্পাদক, আমি যে কথা বলছি, যে কেউ যে কোনো ইন্ডিভিজুয়াল কি আসলে ঠিক ওই দলের বিপক্ষে এই মানে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কি আসলে সুযোগ আসলে থাকে কিনা? মানে বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা রয়েছে দেখুন, এখানে হচ্ছে দুইটা পয়েন্ট। একটা হচ্ছে আপনি আপনার কাছে আগের পরিস্থিতি আর এখন পরিস্থিতির মধ্যে একটা তফাৎ আছে। আপনি তখন কথা বলার সুযোগ ছিল না, কিন্তু আপনার কাছে এখন ভোটাধিকারের একটা সুযোগ আছে। তাহলে আপনি কেন একটা যে হচ্ছে আপনার ইন্টারেস্টকে সার্ভ করবে না, আপনার অধিকারের কথা বলবে না, যে হচ্ছে আপনার প্রতিনিধি ম্যান্ডেট নিয়ে যে হইতেছে সবসময় একটা ক্ষমতায় থাকা রাজনৈতিক দলকে সার্ভ করবে, প্রোটোকল দিবে, তার পলিটিক্যাল পার্টিকে প্রোটোকল দিবে, এরকম কাউকে নেতা না বানানোর সুযোগ কিন্তু আপনার হাতেই, ম্যান্ডেট কিন্তু আপনার হাতে। কিংবা না দিলেও ওই যে আওয়ামী লীগের সময়গুলোতে যে প্রতিবাদ করতে না পারার একটা যে একটা সীমাবদ্ধতা ছিল, সেটাও কিন্তু এখন নাই। তাহলে দুইটা জিনিসের ক্ষমতা কিন্তু আপনার কাছে আছে। একটা হচ্ছে প্রতিবাদ করার, আপনার প্রশ্ন করার, রাজনীতির আপনি যাকে প্রতিনিধি নির্বাচন করতেছেন তার কাছ থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার, এবং দ্বিতীয়ত হচ্ছে পাশাপাশি আপনি ছাত্র রাজনীতি আপনার ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আগে আপনার কাছে সুযোগ রয়েছে তাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত না করার। আপনার কাছে যে নিজেকে উপস্থাপন করতে পারবে, যে আপনার কমিটমেন্ট নিয়ে সামনে রাজনীতি করতে পারবে, কিংবা যে আপনাকে ফিল করাতে পারবে সে আপনার প্রতি দায়বদ্ধ,
যে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, যে আবাসন সংকট নিয়ে কথা বলবে, যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, যে তার একাডেমিক এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবে, তার একাডেমিক এক্সিলেন্সের গ্রোথ নিয়ে কথা বলবে, যে শিক্ষার্থীদের ঘিরে যার মনন মস্তিষ্ক সাধনা সবকিছুই থাকবে। আপনার তো হাতে সুযোগই আছে, তো আপনার কাছে এই জন্য আসলে ডেমোক্রেসি সৌন্দর্যটা এই জায়গায়। যখন ডেমোক্রেসিটা প্র্যাকটিসটা না থাকে তখন হচ্ছে নেতারা আর তার যে জনগণ থাকে তাদের কাছে কিন্তু কি থাকে না, দায়বদ্ধ থাকে না। আবার জনগণের কাছে কিন্তু ওই অধিকারটা থাকে না। না, আমি 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 এই বিষয়টার সাথে পুরোপুরি একমত, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি একটা রাজনৈতিক দল, আমি একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, আমি সেটার মতাদর্শে বিশ্বাস করি। তো তাহলে আমি ডাকসু তো অলরেডি ভিপি হয়ে গেছি, হ্যাঁ, এবং সামনে তো ভিপির উপরে তো আমার কোনো ক্যারিয়ার নাই, আমি অলরেডি ছাত্র সংসদের ভিপি। তাহলে আমি আমার ছাত্রত্ব শেষ হয়ে যাবে, আমি আমার রাজনৈতিক দলে ঢুকবো। তাহলে এমন জায়গা থেকে আমি কেন আমার পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করবো না, কেন আমি স্টুডেন্টদের পারপাস সার্ভ করতে যাব? কারণ আমার তো রাজনৈতিক দলের জায়গাটা পোক্ত হবে সেই ক্ষেত্রে। সেই জায়গাটা আমার মনে হয় অবশ্যই একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই মোটামুটি রাজনৈতিক সচেতন, সবাই তার ভোটাধিকার সম্পর্কে সচেতন। আমি মনে করি তার ভোট সে কাকে দিবে, কে তাকে ভবিষ্যতে তার দলকে সার্ভ না করে, তাকে তার শিক্ষার্থীদেরকে সার্ভ না করে, সে শুধুমাত্র বিপি হওয়ার পর সে তার রাজনৈতিক প্রয়োজনে অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করার জন্য শুধুমাত্র ইউজ করবে, শিক্ষার্থীদের কোনো অধিকার সংস্কার কোনো কিছু নিয়ে কাজ করবে না। আমি মনে করি এইটুকু বোঝার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর যথেষ্ট অ্যাওয়ারনেস আছে সবার মধ্যেই। তো এই এখনই এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট, তারা সিদ্ধান্ত নিবে তারা কাকে নির্বাচিত করবে, কে তাদের অধিকার নিয়ে কথা বলবে, আর কে হইতেছে তার ম্যান্ডেট নিয়ে শুধুমাত্র তার নির্বাচনকালীন সময়ে তার শুধুমাত্র একটা ভোটের জন্য তার কাছে গিয়ে পরবর্তীতে সে রাজনৈতিক দলের সবকিছুই সার্ভ করবে। তো আমি মনে করি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট ক্যাপাবল। তারা জানে বিগত সময়গুলোতে দেখেছে কারা তাদের জন্য কাজ করেছে, কারা তাদের জন্য কাজ করবে, এমন মানুষ যারা যারা গণঅভ্যুত্থানটা আমাদের একেবারে রিসেন্টলি একটা সময় গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে, কারা গণঅভ্যুত্থানগুলোতে আসলে শিক্ষার্থীদের হয়ে সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। তাই মনে করি সবকিছুর একটা কম্বিনেশনের মাধ্যমে এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিবে এবং অবশ্যই যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে। যে যোগ্য প্রতিনিধি শুধুমাত্র তার রাজনৈতিক দলের যোগ্য নেতা হবে না, শিক্ষার্থীদের একটা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে, শিক্ষার্থীদের নেতা না হয়ে শিক্ষার্থীদের ভয়েস হিসেবে কাজ করবে। আচ্ছা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আসলেই আমাদের প্রত্যাশা এটা থাকবে যে শিক্ষার্থীরা তাদের সত্যিকার প্রতিনিধিকেই বেছে নেবে, যারা শিক্ষার্থীদের জন্য কথা বলবে, শিক্ষার্থীদের ভয়েস হবে। কারণ রাজনীতিতে আসলে একজন রাজনীতিবিদের জন্য যেমন জনগণের পালস বোঝা বা তার জন্য যারা কাজ করছে তাদের পালস বোঝা গুরুত্বপূর্ণ, তেমনিভাবে জনগণেরও উচিত বা যাদের মাধ্যমে নির্বাচিত হবে তাদের উচিত যে খুব ভাবনা চিন্তা করে তার প্রতিনিধিকে অবশ্যই নির্বাচন করা। আচ্ছা, রাজনৈতিক আলাপ তো অনেক হচ্ছে স্যার, হ্যাঁ, আমি একটু তোমার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এসছো তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের এই জীবনে মোটামুটি 3-4 বছরের যে জীবন তোমার বিশ্ববিদ্যালয় জীবন, এখানে তোমার সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা কি তোমার সাথে ঘটা, মানে কোন বিষয়টা তোমার কাছে খুব স্মরণীয় বা এখন পর্যন্ত তোমার মনে হয়েছে যে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা আসলে আমার। এটা তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জীবনে না, আমার জীবনের সবচেয়ে স্মরণীয়, সবচেয়ে আনন্দ পাই যে মুহূর্তগুলোকে স্মরণ করলে আমি আসলে নিজেকে খুবই গর্বিত বোধ করি। তার মধ্যে তো জুলাই সবার উপরে, কারণ আমরা দেখেছি আসলে জুলাইয়ের আগে আমাদের বিভিন্ন যে মতাদর্শগত ভিন্নতা ছিল, বিভিন্ন যে রাজনৈতিক ভিন্নতা ছিল, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের জোন কেন্দ্রিক অনেক ভিন্নতা ছিল, বিভিন্ন ডিপার্টমেন্ট কেন্দ্রিক ভিন্নতা ছিল, হল কেন্দ্রিক ভিন্নতা ছিল। সবকিছুকে ঊর্ধ্বে মানে পিছনে ফেলে আমরা একটা জুলাই একটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যে প্রত্যেকটা মানুষকে এক করে ফেলতে পারে, জাতীয় স্বার্থে যে সবার আগে বাংলাদেশের মানুষ জাতীয় স্বার্থে যে সবার একসাথে মাঠে নেমে আসে, এই জিনিসটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি এই বিশ্বাস থেকে কিন্তু আমাদের রাজনৈতিক পথ চলাটা, এই যে জুলাইয়ের পরে আমাদের একটা রাজনৈতিক পরিচয় হয়েছে, সেই রাজনৈতিক পরিচয়ে যাওয়ার পিছনে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় কাউকে না কাউকে নেতা বানাইছে, কাউকে না কাউকে তারা নেতা বানানোর জন্য চেষ্টা করেছে, কাউকে না কাউকে তারা সামনে থেকে লিড দেওয়ার তারা লিড মেনেছে, কিন্তু ওই নেতারা কিন্তু বেশিরভাগ সময় তাদের সাথে বিট্রে করেছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে যদি কেউ সৎ সাহস নিয়ে রাজনীতি করে, বাংলাদেশে যদি কেউ সৎ সাহস নিয়ে সামনে এগিয়ে যায়, কেউ যদি অধিকারের কথা বলে, সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের তার পাশে সঙ্গ দেয় এবং রাস্তা নেমে আসে। এই চমৎকার ঘটনাগুলো আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর জন্য অবশ্যই অনেক বেশি অনুপ্রেরণা, কারণ বিশ্ববিদ্যালয় আমাদেরকে শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি
আমাদের যে একটা জাতীয় রাজনৈতিক সচেতনতা, আমাদের যে পারিপার্শ্বিক আন্তর্জাতিক রাজনীতি নিয়ে সচেতনতা, আমাদের অধিকার নিয়ে সচেতনতা, আমাদের পরিবেশ নিয়ে সচেতনতা, আমাদের যে পারিপার্শ্বিক মানুষজনকে এজ এ সোসাইটি হিসেবে বিলং করার যে সচেতনতা, এগুলো সবকিছু মূলত বিশ্ববিদ্যালয়ে গ্রো করে। তো এই জায়গা থেকে আমার কাছে বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আসলে অবভিয়াসলি জুলাই। আমি এই জুলাইকে সবকিছু দিয়ে কানেক্ট করতে চাই। এই জুলাইকে দিয়ে আমি সব শিক্ষার্থীদের অধিকারগুলোকে আসলে ঠিক আছে, বাস্তবে রূপান্তরিত করতে চাই। ঠিক আছে। আচ্ছা, এই ডাকসুর যে নির্বাচনটা সামনে আসছে, এই নির্বাচনে তুমি কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাও? আমার তো একটা রাজনৈতিক ছাত্র সংগঠন আছে। আমি একটা ছাত্র সংগঠনে বিলং করি। আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘ যুগ্ম সচিব হিসেবে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আমি এজ এ ডিপার্টমেন্ট আমার আন্তর্জাতিক সম্পর্ক, আমার আগ্রহের জায়গা থেকে এই বিভাগে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এই বিষয় নিয়ে পড়াশোনা এবং কাজ করার জন্য আমি সবসময় এই জায়গাতে, যেহেতু আমার একটা একাডেমিক এরিয়া, তো এই জায়গা থেকে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কখনো কিছু করতে পারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অন্যান্য ফরেন ইউনিভার্সিটিগুলোতে কি হচ্ছে আসলে, আমাদের বিদেশি ইউনিভার্সিটিগুলো কোন পর্যায়ে চলে গেছে, কিংবা তাদের ইকোসিস্টেমটা কি, তাদের ওখানে শিক্ষার্থীরা কোন কোন ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে কোন পর্যায়ে যেতে পারে। তা আমার এইসব বিষয়গুলো নিয়ে কাজ করার খুবই আগ্রহ ছিল অনেক আগে থেকে। তো এখনো ওই সংগঠনে আসার আগে এবং সংগঠনে আসার পর থেকে এগুলো নিয়ে কাজ করছি। আমি যদি সুযোগ পাই অবশ্যই বিশ্ববিদ্যালয়ের এই সেক্টরটাতে কাজ করার আগ্রহ আমার আছে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আছে, ঠিক আছে। আহ, আহ, মানে একেবারে শেষ 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 পর্যায়ে আমরা চলে এসেছি। একদম শেষের দিকে যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে ডাকসু আরো কিভাবে শিক্ষার্থী বান্ধব হতে পারে? আসলে মানে বিগত সময়ে আমরা যে ডাকসু দেখেছি, তার চেয়ে মানে ডাকসুর আসলে কি করণীয় থাকতে পারে আরো শিক্ষার্থী বান্ধব হওয়ার জন্য? ডাকসুর সবচেয়ে যে করণীয় থাকবে, সে ডাকসু যেহেতু একটা প্রশাসনিক একটা বডির মাধ্যমে পরিচালিত হয়, তাই আমি মনে করি ডাকসুর সবচেয়ে উপযোগিতা হবে ডাকসু যদি প্রতি বছর একটা ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হয়। কারণ ডাকসুর মাধ্যমে যদি শিক্ষার্থীরা তার ডেমোক্রেটিক প্র্যাকটিসটা করতে পারে, জাতীয় রাজনীতিতেও সে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা করবে। যখন একটা ছাত্র নেতার মানে তার যখন জবাবদিহিতার একটা দায়বদ্ধতা থাকবে, তখন তার শিক্ষার্থীদের প্রতি যখন দায়বদ্ধতা থাকবে, ছাত্র অবস্থাতেই যখন তার যে নেতৃত্ব বাছায় সেটা যখন ভোটের মাধ্যমে হবে, ডেমোক্রেটিক প্র্যাকটিসের মাধ্যমে হবে, সে কিন্তু জাতীয় রাজনীতিতে গিয়েও কিংবা তার ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে সবকিছুতে গিয়েও প্রফেশনাল লাইফ, গণতন্ত্রের যে চর্চাটা সেটা এই আসবে। প্র্যাকটিসটার মধ্যে সে বড় হয়ে উঠবে। তার আসলে। কোনো স্বৈরাচারী, স্বেচ্ছাচারী কখনো মনোভাব তার মধ্যে আসবে না। আমরা একজন ছাত্র সংসদের রাজনীতি করি, আমাদের দলের মধ্যে অনেক অভ্যন্তরীণ জবাবদিহিতা আছে। আমাদের দলের বাইরে আমরা যদি ডাকসুতে এখন নির্বাচন করে, অবশ্যই 40,000 স্টুডেন্টের কাছে আমাদের জবাবদিহিতা আছে, রেসপন্সিবিলিটি আছে। তো ওই জায়গা থেকে আমি মনে করি ডাকসুর সবচেয়ে বড় উপযোগিতা এবং করণীয় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকসুকে একেবারে সেমিস্টার ফাইনালের মতো করে ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা, ডাকসুকে আরো বেশি শিক্ষার্থী বান্ধব করা, ডাকসুর পদগুলো, সংস্কারগুলো আস্তে আস্তে অনেক বেশি শিক্ষার্থীদের সাথে কানেক্টেড করে ফেলা, এবং ডাকসুকে শুধুমাত্র একটা বডির মতো করে না রেখে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পলিসিতে ডাকসুর যারা প্রতিনিধি থাকবে এদেরকে অবশ্যই এনগেজ করা। পরবর্তীতে তোমার একাডেমিক লাইফ নিয়ে তোমার চিন্তা ভাবনা কি আসলে? আমার একাডেমিক লাইফ নিয়ে আমি এখন থার্ড ইয়ারে আছি। আমি পড়াশোনা শেষ করে অবশ্যই আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক যে পলিসি, এইসব জায়গায় আমার কাজ করার আগ্রহ আছে, এবং রাজনীতির পাশাপাশি এই প্রফেশনাল লাইফ তো অবশ্যই একটা দরকার আছে। তো প্রফেশনাল লাইফের পাশাপাশি রাজনীতি, নাকি রাজনীতির পাশাপাশি প্রফেশনাল? এটা মোটামুটি দুইটা ইন্টার রিলেটেড। রাজনীতি একটা আমার আকাঙ্ক্ষা ছিল অনেক আগে থেকে, এই রাজনীতি একটা ভালোবাসার জায়গা ছিল, কিছু করতে পারা মানুষের জন্য, নিজের জন্য একটা সচেতনতা ক্রিয়েট করতে পারা। আমি রাজনীতি বলতে এটুকুই বুঝি, মানুষের মধ্যে সচেতনতা ক্রিয়েট করা, তার অধিকার সম্পর্কে সচেতন করা, একটা ডেমোক্রেটিক পরিবেশ নিশ্চিত করা। তো প্রফেশনাল লাইফে আসলে চলার জন্য তো কিছু একটা অবশ্যই করতে হবে। তো যেহেতু আমি এই একাডেমিতে আছি, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করি, কাজবাজ করি, ওটাতেই একটা কেরিয়ার করার একটা প্ল্যান আছে। তো ওটার পাশাপাশি হোক, রাজনীতির পাশাপাশি হোক, প্রফেশন কিংবা প্রফেশনের পাশাপাশি হোক, দুইটা ইন্টার রিলেটেড করে আমি কাজ করে যেতে চাই। সুন্দর। শেষ প্রশ্ন, হ্যাঁ। ধরো যে তোমাকে একটা আলাদিনের চেরাগ দেওয়া হয়েছে আর কি, হ্যাঁ, এবং সেখানে একটা দূত আছে, দূত শুধুমাত্র তোমার একটা ইচ্ছা পূরণ করবে, তাহলে বিশ্ববিদ্যালয়ে ঠিক কোন সমস্যাটা সমাধান তুমি করবা? আসলে খুব সত্যি বলতে আলাদিনের ছাড়া কখনো কেউ পায় না, ঠিক আছে, এটা একটা সত্য। আর বিশ্ববিদ্যালয়ের যে সবচেয়ে বড় সমস্যাটা আমার কাছে মনে হয়েছে, খুব পানি 8টার ক্লাস আমি বন্ধ করতে চাই, এই আর কি। হ্যাঁ, 8টার ক্লাস আসলে খুব খুব কঠিন ব্যাপার, এটা সত্যি। যে 8টার ক্লাসে উপস্থিত হওয়াটা আসলেই টাফ, আমরা 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 ভুক্তভোগী আর কি সেটা। আচ্ছা, তো আমরা আমাদের আসলে আজকের পডকাস্টের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
সাকিবকে ধন্যবাদ যে সাকিব আপনার আমাদের সাথে এই পডকাস্টে ছিল পুরোটা সময় জুড়ে। আমরা ডাকসু চ্যাপ্টারে আমরা এভাবেই শিক্ষার্থীদের সমস্যাগুলোকে সামনে আনার চেষ্টা করব এবং ডাকসুতে যারা পটেনশিয়াল ক্যান্ডিডেট আছে আমরা তাদের চাওয়া পাওয়া, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তারা আসলে শিক্ষার্থীদের জন্য কি করতে চায়, ডাকসু নিয়ে তাদের চিন্তাভাবনা কি, এই বিষয়গুলোকে জানবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে আপনারাও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমাদেরকে নিয়ে যে কোনো সাজেশনস, যে কোনো বিষয়ে আপনাদের পরামর্শ, এগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন স্পেসিফিকলি থেকে থাকে যে বিষয়গুলো আমরা আমাদের পরবর্তী যারা মেহমান থাকবেন, আমাদের যারা পরবর্তী গেস্ট থাকবেন তাদের কাছে করতে পারি, সে বিষয়গুলো জানিয়ে দেবেন। এবং আশা করব যে আপনারা আপনাদের যে প্রতিনিধি আপনারা নির্বাচন করতে যাচ্ছেন, যেটা আপনাদের জন্য অনেক বড় একটা রেসপন্সিবিলিটি নিঃসন্দেহে, কারণ ডাকসুর দিকে সমস্ত বাংলাদেশ তাকিয়ে থাকে, ডাকসুর দিকে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় তাকিয়ে থাকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ডাকসুর দিকে তাকিয়ে থাকে। কাজেই আশা করব যে আপনারা এই সিদ্ধান্তটাও খুব ভেবেচিন্তে খুব সুন্দরভাবে, খুব ঠান্ডা মাথায় নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে শেষ করবো সাকিব। ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আপনার ভোটটা অবশ্যই যোগ্য প্রতিনিধিকে দিবেন এই আশা রাখি। সালাম আলাইকুম।